নমস্কার, আমি শুভজিৎ। বঙ্গদূত ডক টিভি চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বঙ্গদূত ডক টিভি। চলুন ভিডিওটি তাহলে শুরু করা যাক। হাওড়া থেকে 8:50-এর মেদিনীপুরগামী লোকাল ট্রেন ছেড়ে গেল 13 নম্বর প্ল্যাটফর্ম থেকে। প্রায় 3 ঘন্টার পথ অতিক্রম করে দুপুর 12টা নাগাদ এসে পৌঁছলাম মেদিনীপুর স্টেশনে। মেদিনীপুর স্টেশন থেকে বাস স্ট্যান্ডের দূরত্ব প্রায় 1 কিলোমিটার। স্টেশনের পেছনেই রয়েছে টোটো স্ট্যান্ড। এরপর একটা টোটো ধরে পৌঁছলাম বাস স্ট্যান্ডে। বাস ছাড়ল দুপুর 1:05-এ। এই মুহূর্তে আমাদের বাসটি ছুটে চলেছে গড়বেতার উদ্দেশ্যে। এই রাস্তায় হাতি চলাচল করার কারণে বন বিভাগের আদেশানুসারে গাড়ি আস্তে চালানোর নির্দেশ দেওয়া রয়েছে। বিকেল 3:30 নাগাদ এসে পৌঁছলাম পশ্চিম মেদিনীপুরের গড়বেতা বাস স্ট্যান্ডে। এখান থেকে হাঁটা পথ আরও প্রায় 2 কিলোমিটার। দুদিকে শাল গাছের ঘন জঙ্গল। রাস্তাটা একেবারেই জনমানবহীন। এই জঙ্গলে বুনো হাতির উপদ্রবের বহু মর্মান্তিক দৃষ্টান্ত রয়েছে। তবে সত্যি কথা বলতে, অ্যাজ এ সিঙ্গেল ট্রাভেলার আমি এই মুহূর্তটাকে মনে প্রাণে উপভোগ করছিলাম। অবশেষে এসে পৌঁছলাম আমার ডেস্টিনেশন, আমার গন্তব্য গনগনিতে। ঘড়িতে সময় 4:45। তখন পরন্ত বিকেল। ক্ষীণ সূর্যালোকের অপরূপ প্রকৃতির শোভা ভাষায় প্রকাশ করে কার সাধ্য। পাহাড়ের উপর থেকে দেখলাম দূরে নদীর তীরে রাশি রাশি ধোঁয়া কুণ্ডলী পাকিয়ে ঊর্ধ্বাকাশে ক্রমশ বিলীন হয়ে যাচ্ছে। সেই মুহূর্তে এক অদ্ভুত আকর্ষণ শক্তি আমাকে টেনে নিয়ে গেল নদীর পাড়ে। দৌড়ে কাছে গিয়ে বুঝতে পারলাম চিতা জ্বলছে। গত 2 দিন আগে জঙ্গলে কাঠ কুড়াতে গিয়ে বুনো হাতির আক্রমণে মারা গিয়েছেন এই আদিবাসী বৃদ্ধা মহিলাটি। এখনো জানি না রাত্রে থাকবো কোথায়। এদিকে সন্ধে নামছে, শীতও বাড়ছে। উপস্থিত শ্মশান যাত্রীদের কাছ থেকে জানতে পারলাম এখানে ওই পাহাড়ের উপরে একটা কালী মন্দির রয়েছে।
সেখানে এক সন্ন্যাসী থাকে। কথাটা শোনা মাত্র মনে বল পেলাম। এরপর প্রায় 300 ফুট খাড়া পাহাড় ভেঙে গিয়ে পৌঁছলাম মন্দির প্রাঙ্গণে। মন্দিরে যখন পৌঁছলাম, সন্ধ্যের অন্ধকার বেশ গাঢ় হয়েছে। পাহাড়ের উপরে চারিদিকে শাল গাছের জঙ্গল, আর মাঝে এই মা কালীর মন্দির। সমস্ত সন্ধে থেকে রাত পাহাড়ের শেষ প্রান্তে বসে ওদের সাথে হাঁড়িয়া খেতে খেতে আর গল্প করতে করতে সময়টা ভালোই কেটে গেল। সত্যিকারের ভাই, আমি দেখলাম হাতগুলো পেছন দিয়ে ঘুরেছে, বিশ্বেছে, মুখটা চোঁটার মাটি ঘষে নিয়ে যাচ্ছে, আর বুড়ো আঙুলে টিপ দিয়ে এগিয়ে যাচ্ছে, বুড়ো আঙুলের টিপ। এরপর রাত্রি 10টা নাগাদ রুটি তরকারি খেয়ে মন্দিরের পেছনের ঘরে ঠাকুর মশাইয়ের সাথে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লাম। পরের দিন ভোর 6টার সময় ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে চা বিস্কুট খেয়ে বেরিয়ে পড়লাম গনগনির পাহাড়, নদী আর জঙ্গলের অপরূপ শোভা উপভোগ করতে। এই শিলাবতী নদী আর গনগনির পাহাড়ি উপত্যকাকে ঘিরে মহাভারতের একটি পৌরাণিক কাহিনী এখানকার সাধারণ মানুষদের মধ্যে প্রচলিত আছে। এই শিলাবতী নদীর ওপাশে আপনারা যে গ্রামটিকে দেখছেন, প্রাচীনকালে সেই গ্রামটির নাম ছিল ভিকনগর। কথিত আছে পাণ্ডবরা অজ্ঞাতবাসের সময় এখানে এই গ্রামে কিছুদিন ছিলেন। একদিন যুধিষ্ঠির এই নদীর তীরে এক ব্রাহ্মণকে কাঁদতে দেখে তার দুঃখের কারণ জানতে চান। ব্রাহ্মণ জানান, নদীর ওপারে পাহাড়ের গুহায় বক নামে এক রাক্ষস বাস করে, যে রোজ একজন করে মানুষ খায়। তাই প্রতিদিন পার্শ্ববর্তী গ্রামের একজন মানুষকে যেতে হয় ওই বক রাক্ষসের খাদ্য হিসাবে। আজ তার পালা। ব্রাহ্মণের কথায় যুধিষ্ঠির ক্রুদ্ধ হয়ে ভীমকে পাঠান ওই বক রাক্ষসকে হত্যা করার জন্য। পিতৃতুল্য জ্যেষ্ঠ ভ্রাতার নির্দেশে ভীম যান বক রাক্ষসকে বধ করতে। শুরু হয় দুজনের মধ্যে প্রবল যুদ্ধ। অবশেষে ভীমের হাতে বক রাক্ষসের মৃত্যু হয়। বলা হয় সেই যুদ্ধের ফলেই নাকি গনগনির এই গভীর খাতের সৃষ্টি হয়েছে। ভূবিজ্ঞানীদের মতে দক্ষিণ আমেরিকার অ্যারিজোনা মালভূমিতে কলোরাডো নদীর দীর্ঘ বছরের ক্ষয়কার্যের ফলে যেভাবে গ্র্যান্ড ক্যানিয়নের সৃষ্টি হয়েছে, এখানেও ঠিক তাই। গনগনির বন্ধুর মালভূমি উপত্যকায় শিলাবতী নদীর লক্ষ বছরের ক্ষয়কার্যের ফলে সৃষ্টি হয়েছে বাংলার এই নিজস্ব গ্র্যান্ড ক্যানিয়ন। দেখুন, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পশ্চিমবঙ্গের গ্র্যান্ড ক্যানিয়ন গনগনিতে। এই বৈচিত্র্যপূর্ণ ভূমিরূপের পশ্চাতে লুকিয়ে রয়েছে প্রায় কয়েক লক্ষ বছরের ইতিহাস।
এই ধরনের ভূমিরূপকে বলে ক্যানিয়ন। নদী যখন কোনো সুদীর্ঘ পথ অতিক্রম করে কোনো বৃষ্টিহীন মালভূমি বা পার্বত্য অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, তখন নদীতে জলের পরিমাণ কমে যায়। আর এই জলের পরিমাণ কমে যাওয়ার ফলে নদীতে পার্শ্বক্ষয়ের তুলনায় নিম্নক্ষয় অধিক পরিমাণে হতে দেখা যায়। আর এই নিম্নক্ষয়ের ফলেই নদীতে এই ধরনের গভীর উপত্যকার সৃষ্টি হয়, গিরিখাতের সৃষ্টি হয়। একেই বলে ক্যানিয়ন। এছাড়াও এই গনগনি অঞ্চলের ঐতিহাসিক গুরুত্বও কিন্তু কম নয়। 1769 থেকে 1799 খ্রিস্টাব্দের মধ্যে বৃহৎ জঙ্গলমহলের কৃষক আদিবাসীদের দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানির অপশাসনের বিরুদ্ধে যে ভয়ানক চুয়ার বিদ্রোহ সংগঠিত হয়েছিল, তারই এক নির্মম করুণ পরিণতির কাহিনী প্রচলিত আছে গনগনির এই পাহাড়ি এলাকায়। চুয়ার বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন অচল সিংহ। তিনি একসময় দলবল নিয়ে গনগনির এই ঘন শালবনে ঘাঁটি করেছিলেন। তিনি দুর্ধর্ষ গরিলা কায়দায় যুদ্ধ করে ইংরেজদের রাতের ঘুম কেড়ে নিয়েছিলেন। পরে বগরির বিশ্বাসঘাতক রাজা ছত্রসিংহ অচলদের ধরিয়ে দেয়। এরপর ইংরেজ বাহিনী অচল সিংহ সমেত অন্যান্য চুয়ার বিদ্রোহীদেরকে গনগনির এই উঁচু উঁচু শাল গাছে ফাঁসিতে ঝুলিয়ে নির্মমভাবে হত্যা করেছিল। साल कांदे पियल कांदे कांदे मोहलबो साल कांदे पियल कांदे कांदे मोहलबो এই জঙ্গল আর পাহাড়ে বসে কাঁদে আমার মন গো, কাঁদে আমার মন। সাল কাঁদে পিয়াল কাঁদে কাঁদে মহুলব, এই জঙ্গল আর পাহাড়ে বসে কাঁদে আমার মন গো, কাঁদে আমার মন। গনগনিতে বেড়াতে আসলে কাছেই রয়েছে ঐতিহাসিক সিদ্ধপীঠ দেবী সর্বমঙ্গলার মন্দির। সেটি অবশ্যই ঘুরে আসবেন। প্রতি বছর হাজার হাজার মানুষ, বিশেষ করে দুর্গাপুজোর সময় এই মন্দিরে পূজা দিতে আসেন। এখানে একসময় নাকি নরবলি হতো। প্রমাণস্বরূপ পাশের এই পুকুরটি থেকে পাওয়া গিয়েছে বহু মুন্ডহীন কঙ্কাল। দেবীর পাশে রয়েছে পঞ্চমুণ্ডির আসন। দুর্গাপুজোর সময় এখনও এখানে 108টি ছাগ আর একটি মোষ বলি দেওয়া হয়। বলি দেওয়ার কাজে এই জাগ্রত কাতানগুলিকে ব্যবহার করা হয়। এই মন্দিরের সাথে জড়িয়ে রয়েছে কালা পাহাড়ের ইতিহাস, বিক্রমাদিত্যের ইতিহাস, উড়িষ্যার গজপতি সাম্রাজ্যের ইতিহাস আর বর্গী রাজাদের ইতিহাস। ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টসে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।